এই প্রশ্নটা এসেছিল এসএসসি ঢাকা বোর্ড 2025 সালে। তো শুরুতে ক নম্বর প্রশ্নটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু ওয়াই এলিমেন্ট অফ এন সাচ দ্যাট, অর্থাৎ ওয়াইটা হচ্ছে এন এর সদস্য যেন ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা এন, ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং ওয়াই এর বর্ণনাকারী সমীকরণটা হচ্ছে এটা। তো এটাকে সমাধান করে যে মূল আসবে, মনে করবে সবসময় যে সমীকরণ সমাধান করে সবসময় মূল আসে, সেই মূলটা হইতে হবে এন বা ন্যাচারাল নাম্বারের সদস্য, অর্থাৎ এখানে কোনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। তো এটাকে সলভ করা যাক। তো দেওয়া হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে বা, এটা হচ্ছে ক নাম্বার। তো মিডল টার্ম করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এই সবার শেষে যে একটা পদ থাকবে, হ্যাঁ, এই সবার শেষে যে পদ থাকবে এই পদকে প্রথমে আগে উৎপাদক করবে। মিডল টার্ম তো সবাই জানে, যেমন এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ করলে এটা হয় এবং গুণ করলে যাতে এটা হয়, এরকমভাবে ভাঙতে হবে। তো এটা করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সর্বপ্রথম এটার আগে সাধারণ উৎপাদক বের করে ফেলবা। 2 এর সাধারণ উৎপাদক বের করার পরে ওইটা দ্বারা নির্ণয় করতে হবে। যেমন 2 এর সাধারণ উৎপাদক কি? 2 × 1, এটাই হচ্ছে 2 এর সাধারণ উৎপাদক। 2 এর এটা ছাড়া আর কোনো উৎপাদক নাই। কারণ কি? কারণ 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না। আর আরেকটা কথা হচ্ছে যে 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। যদি কখনো প্রশ্ন আসে সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা কোনটা, এটা হচ্ছে 2। ঠিক আছে, তো এই জন্য 2 এর হচ্ছে শুধুমাত্র একটা উৎপাদক, সেটা হচ্ছে জাস্ট 1। কিন্তু এখানে যদি 2 না থেকে যদি 6 থাকতো, তাহলে 6 যদি থাকতো তাহলে 6 এর সাধারণ উৎপাদকগুলো ছিল 6 × 1, হ্যাঁ, 3 × 2, এগুলো ছিল। তখন এগুলোর রেসপেক্টে এখানে ক্যালকুলেশন করতে হতো। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে মিডল টার্মের। তো এখন 2 আছে, তো 2কে কীভাবে ভাঙা যায়? 2 একে 2 করলে 2 আসে, আর 2 আর 1 যোগ করলে 3 হয়। তো 2 আর 1 নিতে হবে এই ক্ষেত্রে। তো এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা ওয়াই, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন যদি নেই তাহলে ওয়াই প্লাস 2, এখানে কিছু কমন নেই তার মানে প্লাস 1 কমন, ওয়াই প্লাস 2, বা ওয়াই প্লাস 2 কমন নিলে এখানে আসে ওয়াই প্লাস 1। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়? ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যায় 2, সরি, ওয়াই ইজ ইকুয়াল টু এখানে তো 0 0 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হয় -2, এবং এই ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যায় -1। যেহেতু এই ওয়াই এর মান -2 এবং এই ওয়াই এর মান -1, সুতরাং এই ওয়াই এর শর্তটা ন্যাচারাল নাম্বার হইতে হবে, যেটির শর্ত পূরণ করে না। তাই বলা যাবে যে এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ওয়াই এর কোনো মান নেই এখানে। অর্থাৎ এটা হচ্ছে একটা ফাঁকা সেট, ওয়াই ইজ ইকুয়াল টু ফাঁকা সেট, এটাই আনসার। ওয়াই এর এখানে কোনো মান নাই। খ নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে পি পাওয়ার সেট এ নির্ণয় করতে হবে। সরি, এটা পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে হবে, মানে এ এর পাওয়ার সেট। এ কি ছিল? এ ছিল হচ্ছে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য সাচ দ্যাট যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 7, অর্থাৎ এক্স স্কোয়ারের যে এক্সের যে বর্গটা এটা হচ্ছে 7-এর থেকে বড় হইতে হবে, এবং এক্সের যে কিউবটা হবে, এক্স কী হবে? এক্স হবে ন্যাচারাল নাম্বার, যে কোনো স্বাভাবিক সংখ্যা। এক্সের যে কিউবটা হবে, অর্থাৎ এক্সের যে কিউব যে করব, এটা হচ্ছে
190 থেকে ছোট হইতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। তো এই কন্ডিশনে এখন এ এর ভ্যালুটা আগে বের করতে হবে। এ এর যে তালিকাটা, সে তালিকা পদ্ধতি বের করতে হবে। আমরা জানি সেট গঠনের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাই এখন তালিকা পদ্ধতি নিয়ে কাজ করতে হবে। শুরুতে আগে এটা এর মানটা তুলে নিই। তো এখানে লিখতে হবে দেওয়া আছে, তো আমি সংক্ষেপে লিখে দেওয়া আছে a is equal to x such that x belongs to n, যেন x square is greater than 7 এবং x cube is less than 190, x cube is less than 190, এটা হচ্ছে শর্ত। এখন এই শর্ত মোতাবেক আমার x এর মানটা বের করতে হবে, a এর মানটা বের করতে হবে, a যে তালিকাটা হবে সেই তালিকাটা বের করতে হবে এই শর্তের রেসপেক্টে। তো শর্তটা খেয়াল করলে x হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং x স্কোয়ারের বর্গ 7 অপেক্ষা বড়। এখন শুরুতে আগে লিখি এখানে n is equal to 1 2 3 ডট 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 ডট, যা একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই 1 2 3 এর মধ্যে 3 আরও কয়েকটা নেই, 4 5 পরে ডট ডট ডট, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যার বর্গ 7 অপেক্ষা বড় হবে? 1 এর বর্গ কি 7 অপেক্ষা বড়? না। 2 এর বর্গ 4, 7 অপেক্ষা ছোট। 3 এর বর্গ 3 3 9, অর্থাৎ 3 এর বর্গটা হবে 7 অপেক্ষা বড়। তো এই সমীকরণ, এই যে শর্তটা, এই শর্তের যে মান, সে মানটা নিতে হবে 3 এর থেকে। তো 3 এর থেকে নিলে কি হবে? তখন আমার যে এই যে শর্তটা রয়েছে এই শর্তের মধ্যে আমি ফেলাতে পারবো। আর এছাড়াও অনেকে শুরু করে 1 2 1 থেকে 2 থেকে শুরু করা যাবে, কিন্তু তখন লাইনগুলো অতিরিক্ত হবে। তো লাইন শর্ট করার জন্য পরীক্ষার হলের সময় উপযুক্ত সময়ের মধ্যে ম্যাথটা করার জন্য অবশ্যই লাইন সংক্ষিপ্ত করে করতে হবে। তাই জন্য আমরা এখন নিব হচ্ছে 3 থেকে। 3 থেকে কেন নিব? কারণ হচ্ছে 3 এর মধ্যে আমি পেয়ে যাবো যে এক্স স্কোয়ারের মানটা, মানে এই শর্তের মধ্যে যে পড়বে সেই মানটা 3 3 9 হবে, যেটা হচ্ছে 7 এর থেকে বড় হবে। এখানে এখন লিখব, এখন x ইজ ইকুয়াল টু, যদি 3 হয় 3 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, 9টা কি ইজ গ্রেটার দেন 7 এবং x কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব করলে হয় 27, 3 কিউব উইচ ইজ 27 ইজ 3 কিউব করলে হয় 27। হ্যাঁ, ইজ লেস দেন 190। 27 তো অবশ্যই 190 এর থেকে ছোট হয়। আবার x ইজ ইকুয়াল টু 4 হলে x টু দ্য পাওয়ার 4, না, x কিউব সরি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইজ গ্রেটার দেন 7 এবং x কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব করলে হয় 64 ইজ লেস দেন 190। আবার x ইকুয়াল টু 5 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইজ গ্রেটার দেন 7 এবং x কিউব ইজ ইকুয়াল টু 5 কিউব ইজ ইকুয়াল টু 125 ইজ লেস দেন 190। x ইজ ইকুয়াল টু 6 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 গ্রেটার দেন 7 এবং x কিউব ইজ ইকুয়াল টু 6 কিউব ইজ ইকুয়াল টু
216 is greater than 190 অর্থাৎ যখন x এর মান যখন 6 হবে তখন এই শর্তটা ব্রেক হবে। তো এখন যে x = 3 নিলাম, এটা তো ঠিক আছে, বাট এর আগেও একটা সংখ্যা নিয়ে যখন যদি করা হয় তাহলে এটা স্ট্যান্ডার্ড হয় আর কি। এখানে 3 থেকে নিয়ে 5 পর্যন্ত এটার মান নিতে হবে, এটা তো সবাই জানি প্রথমে। বাট এটার মানটা কখন ব্রেক হবে, এটা 6 নিলে এটার মানটা ব্রেক হয়ে যায়, এটার হয় না। 216 190 থেকে বড় হয়ে যায়, কিন্তু আমাকে বলছে যে x³ এমন নিতে হবে যেটা 190 থেকে ছোট হতে হবে। তো 6 নিলে হচ্ছে x এর মান 6 নিলে হচ্ছে এই মানটা ব্রেক হয়ে যায়। তা আমি কোন জায়গাটা ব্রেক হয় অর্থাৎ কোন জায়গাটা থামে সেই জায়গাটা দেখালাম। এর উপর থেকে যে কোন জায়গাটা ব্রেক হবে এটা দেখালেও কিন্তু স্ট্যান্ডার্ড হয়। তাই আমি দিয়ে দেবো এখানে x = 2 হলে x² = 2² = 4 is less than 7th এবং যে কিউবটা হবে সেই কিউবটা অবশ্যই এটা শর্তটা মানবে, এটা আর লেখার প্রয়োজন নেই। তো এটার উপর থেকে কোন জায়গাটায় মানটা ব্রেক হবে আর নিচ থেকে কোন জায়গাটায় মানটা ব্রেক হবে, এই অর্থাৎ এই দুইটা বর্ডারটা লিখে দিলে ভালো হয়। এই লাইনটা হচ্ছে বর্ডার লাইন হচ্ছে এই লাইন, আর এটা হচ্ছে উপরের জন্য বর্ডার লাইন। অর্থাৎ এটার থেকে আর ছোট হওয়া যাবে না, এটার থেকে আর বড় হওয়া যাবে না। এটার থেকে বড় মানগুলো সবগুলো ব্রেক করবে, আর এটার থেকে ছোট সব মান ব্রেক করবে। অর্থাৎ বর্ডার বলা যায় এই দুটাকে, বর্ডার লাইনগুলো দিলে স্ট্যান্ডার্ড হয়। অথবা এমনিও এটা করা যায়, বাট এটা করলে হয়তো নাম্বার কাটতে পারে বা আচ্ছা যাই হোক। তো এখন এই এর এলিমেন্টগুলো কি কি, সুতরাং উপরিউক্ত শর্ত বা উপরিউক্ত ব্যাখ্যার আলোকে এর মানগুলো হচ্ছে a = অবশ্যই তালিকা পদ্ধতিতে লিখতে হবে, কারণ এটা হচ্ছে একটা সেট। কি কি পড়ে, x এর মান 3 পড়ে, 4 পড়ে, 5 পড়ে। 3, 4, 5 এটাই হচ্ছে a এর মান, a এর ভ্যালুটা এটা। এখন এটা কি আনসার? এটা আনসার না। কারণ কি? কারণ আমাকে বলছে যে p অফ a নির্ণয় করতে, পাওয়ার সেট অফ a নির্ণয় করতে, a এর পাওয়ার সেট। এতক্ষণে জাস্ট a এর মানটা বের হয়েছে, এখন শুধু পাওয়ার সেট বের করার পালা। এখানে a = কি দেওয়া আছে, 3, 4, 5। সুতরাং পাওয়ার সেট অফ a = প্রথমে একটা মান নিতে হবে। এখানে যেহেতু 3টা আছে, উপাদান কয়টা? 3টা। তার মানে পাওয়ার সেট সবসময় 2n কে সমর্থন করে। 3টা থাকলে উপাদান হবে 8টা, 2³ করলে 8 হয়। যদি এখানে 4টা থাকতো তাহলে 2⁴ মানে হচ্ছে 16টা। যদি 5টা থাকতো তাহলে 32টা। তো উপাদান সংখ্যা, কোনো একটা সেটের উপাদান সংখ্যা সবসময় 2n কে সমর্থন করে। তাই এখানে এটার উপাদান হবে 8টা। তো উপাদান কিভাবে বের করতে হয়, এটা সবচেয়ে বের করার সহজ উপায় হচ্ছে প্রথমে সিঙ্গেল একটা করে 3টাকে 3 বার নিব, পরে ডাবল করে 3টাকে 3 বার লিখব, পরে 3টা একবার লিখব, পরে একটা জাস্ট ফাঁকা সেট বা ওরি দিয়ে দেবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। প্রথমে একটা করে লিখি 3, সবগুলা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে এবং বাইরে একটা বন্ধনী থাকবে এবং মাঝখানে একটা কমা থাকবে। এগুলো কিন্তু এক্সাম হলে ভুলে যাবা। পরে হচ্ছে কত 4, দেখবো এক্সাম হলে এখানে প্যাচ লাগাই দিবা। পরে হচ্ছে 5, কমা, সবগুলো মাঝখানে কমা থাকবে। পরে 2টা করে 3, 4, পরেরটা হচ্ছে 3,5, পরেরটা হচ্ছে এটার বাইরেও কমা থাকবে, মাঝখানে সবগুলো এলিমেন্টের মাঝখানে কমা থাকবে, সব জায়গায় কমা দিতে হবে। 3,5, পরে 4,5,
পরে কমা, পরে নিচে লিখি, পরে জাস্ট 3টা এলিমেন্ট বসে 3, 4, 5 এটা। আর সবার শেষে ওরি বা ফাঁকা সেট। কয়টা উপাদান হলো? 1 2 3 4 5 6 7 8টা। এই 8টা উপাদান নিয়ে এই এ সেটের পাওয়ার সেটটা গঠিত। আর এখানে আরেকটু বলি যে এখানে ওরিটা কি? ফাঁকা সেট। ফাঁকা সেটের কেন লেখা হয় সব জায়গায়? কারণ ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, এই জন্য ফাঁকা সেট সব সেটেই দেওয়া হয়। হ্যাঁ, প্রত্যেকটা সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। যদি এমসিকিউ প্রশ্ন করে যে নিচের কোনটি প্রত্যেকটা সব সেটের ফাঁকা সেট, উত্তর হচ্ছে ওরি। ফাঁকা সেটকে বলা হয় সকল সেটের উপসেট, অর্থাৎ যেই সেট তুমি গঠন করো না কেন, যে পাওয়ার সেট গঠন করো না কেন, এই সেটের উপসেট বা সাবসেট থাকবে হচ্ছে এই ওরি, বা এটাকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের কোনো মান নাই সেটা হচ্ছে ফাঁকা সেট। তো এখন এর গ নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করাবো। গ নম্বরে হচ্ছে এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। এস এর ডোমেন নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথমে আগে এস এর যে গঠনমূলক যে সমীকরণটা, এটার থেকে আগে এক্স এলিমেন্ট অফ বি এবং ওয়াই এলিমেন্ট অফ বি, যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই বি এর সদস্য, তাই আগে বিকে আমার তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। এরপরে এস এর যে সমীকরণটা, এটার দিকে আমরা আগাবো। তো সর্বপ্রথম আগে বিকে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করতে হবে। দেওয়া আছে, এটা হচ্ছে গ নাম্বার, বি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স, এটাকে সার্চ দ্যাটও পড়া হয় এবং বাংলা এটাকে যেন পড়া হয়। এলিমেন্ট অফ জেড সার্চ দ্যাট এক্স স্কোয়ার ইজ প্লাস মাইনাস লেস দেন অর ইকুয়াল 4। আচ্ছা, তো এটা বলা হচ্ছে যে এক্স সাচ দ্যাট এক্স ইজ এলিমেন্ট অফ জেড, অর্থাৎ এক্সটা হচ্ছে জেড বা পূর্ণ সংখ্যার সদস্য, যেন এক্সের বর্গটা হচ্ছে 4-এর থেকে ছোট বা 4-এর সমান। এখন জেড বলতে কী বোঝায়? জেড বা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, অথবা এভাবেও বলা যায় যে শূন্য সহ সকল অঋণাত্মক এবং অধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখানে জেড ইজ ইকুয়াল টু কী বলে লেখা যায়? 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3। তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সবাই, কারণ এটা জেডের সদস্য, আর জেডের সত্তর মধ্যে এগুলো পড়ে। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য। তো এখন এই এক্সের এই পূর্ণ সংখ্যা, এখান থেকে এই মানগুলো এমন নিতে হবে যেটার বর্গ করলে 4-এর থেকে ছোট হয় বা 4-এর সমান হলেও সমস্যা নাই। এখানে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে, যেহেতু এই মানগুলো এক্সে বসাবো শর্তটা নির্ণয় করার জন্য, এক্স ইকুয়াল টু 0 হলে কি বলছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 উইচ ইজ লেস দেন 4। এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইজ লেস দেন 4। একটা ঋণাত্মক সংখ্যার বর্গ কিন্তু একটা ধনাত্মক সংখ্যা হয়, এগুলো তোমরা এসএসসিতে অনেক ভালো করে পড়ছো, এটা আমি জানি। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, একের পরে তো 2, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4 হয়, যেটা কিনা লেস দেন, যেটা হচ্ছে ইকুয়াল 4, 4-এর সমান হয়। এটা না দিয়ে এখানে ডিরেক্ট সমান সমান দিলেও হবে, আর এটার মানেও কিন্তু সমান বোঝাচ্ছে যে এটা 4-এর সমানই এটা, অথবা এখানে ডিরেক্ট সমান সমান দিলেও সমস্যা নেই।
এখন এরপরে কিন্তু আর শর্তটা মানবে না, শর্তটা ব্রেক করবে এরপরে শর্তটা। কারণ কি, কারণ এখানে পর্যন্ত শর্তটা ফুলফিল হয়ে গেছে। এখন এরপরে নিচে যত বড় সংখ্যায় নিব এর মানটা কিন্তু ব্রেক করবে। যেমন এখানেই ব্রেক করা শুরু হবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 তিরিকে 9 হয়ে যায়, যেটা 9 বড় 4 ছোট। তো এরপরে আর শর্তটা মানবে না। তো এই জন্য শর্তটা, সুতরাং বি ইজ ইকুয়াল টু, এই শর্তের আলোকে বি এর মানগুলো হবে কি কি মানলো, 0। আচ্ছা, তো এইভাবে একদম ডিরেক্ট সাজাই লিখি, যেহেতু এখন আমি ডিরেক্ট মান পেয়ে গেছি। তো কিসের থেকে শুরু, প্লাস মাইনাস 2 এর থেকে শুরু। প্লাস মাইনাস 2 সবার এই পারে থাকে হচ্ছে -2, -1, 0, হ্যাঁ 0, 1, 2। তো বি এর মানগুলো হচ্ছে এটা। অথবা এখানে প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 দিলেও সমস্যা হইতো না, কিন্তু আমি একদম ডিরেক্ট মান লিখে ফেলেছি, কারণ এখন আমি এই একদম চূড়ান্ত যে ভ্যালুটা এটা পেয়ে গেছি, অর্থাৎ বি এর যে মান সেটা পেয়ে গেছি। এখন বি এর যে মানগুলো সেটা আবার এক্স এর সদস্য, বি এর মানগুলো হচ্ছে আবার ওয়াই এর সদস্য। তো এখন এক্স আর ওয়াই এর মান এই বি এর মাধ্যমে নির্ণয় করব। এখানে এখন এস ইজ ইকুয়াল টু, তো এস এর মানটা নতুনভাবে আর তোলার প্রয়োজন নেই, কারণ এস এর মানটা এখানে দেওয়া আছে। আমি ডিরেক্ট ম্যাথমেটিক্যাল টার্মটা জাস্ট আমি সমাধান করে দেখাচ্ছি। এখানে বি এর মান দেওয়া আছে। এখন এক্স এর প্রত্যেকটি মানের জন্য y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -1 বা y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 এত এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি। এখানে যে মানগুলো ছিল এগুলো হচ্ছে এক্স এর মান, আর এই মানগুলাই এই সমীকরণের মধ্যে বসাইলে যেই মানগুলো পাবো সেগুলো হচ্ছে ওয়াই এর মান। কেন এই মানগুলো এর মধ্যে বসাইতে হবে, কারণ এরাই বলে দিয়েছে যে এক্স ইজ এলিমেন্ট অফ বি এবং ওয়াই ইজ এলিমেন্ট অফ বি। এক্সটা হচ্ছে বি এর সদস্য এবং ওয়াইটা হচ্ছে বি এর সদস্য, কিন্তু এখানে ওয়াইটা যদি শুধু ওয়াই ইজ ইকুয়াল টু, ওয়াই যদি শুধু এরকম সিঙ্গেল থাকতো তাহলে ওয়াইয়ের মানগুলো এটা থাকতো, কিন্তু এখানে ওয়াইয়ের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, ওয়াইয়ের মানটা হবে এই এক্সের মানের থেকে 1 কম। শুধুমাত্র এই কন্ডিশনটা দেওয়ার কারণে ওয়াইয়ের মান এটা হবে না, হ্যাঁ। আর এক্সটাকে সিঙ্গেল রেখেছে, এই যে এক্সটাকে সিঙ্গেল আছে এখানে, তাই এক্সের মান জাস্ট এটা। বাট ওয়াইয়ের সাথে কিন্তু এখানে একটা সমীকরণ জুড়ে দেওয়া আছে। আমরা এখানে সমীকরণ ওয়াইটাকে এই পাশে রেখে এক্সগুলোকে ওই পাশে নিয়ে গিয়েছি, মানে বোঝাচ্ছি যে ওয়াইয়ের মানটা আমরা বের করব, এক্সের মানটা আমরা এটা ধরবো। আর কেউ যদি চায় যে এক্সটাকে এই পাশে রেখে সবগুলোকে ওই পাশে পাঠাই দিতে, তখন উল্টা ঘটনা হবে এটা, ঠিক। তখন আমরা জাস্ট তখন ওয়াইয়ের মানগুলো এটা থাকতো, আর এক্সের মানগুলো আমরা এই সমীকরণের মধ্যে বসাই এক্সের মানগুলো তখন বাইর করতাম। বাট এখন আমরা এক্সের মান এটা ধরে নিয়ে আসি, তাই বাইর করব এখন এইটার মধ্যে এক্সের মানটা বসাই দিলেই বাইর হবে হচ্ছে ওয়াইয়ের মান। তো এক্সের প্রত্যেকটি মানের জন্য এত এর মান নির্ণয় করে এই জিনিসটা মাস্ট বি লিখতেই হবে, এটা না লিখলে 1 নাম্বার কাটা যাবে। তো তাই জন্য এখানে একটা বক্স তৈরি করতে হবে। এখানে 1 2 3 4 5 6টা ঘর করতে হবে, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সবগুলো এক একটা কলাম, আর এগুলো হচ্ছে এক একটা সারি, এই পাশে এটা সারি। তো এখানে এক্স যদি নেই তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1, এখানে কত -2 -1 0 1 2।
এখন ওয়াইয়ের মানগুলো হবে জাস্ট এটার থেকে এক মাইনাস, তো -2 এর থেকে -1 বাদ দিলে কত? -3। -1 থেকে -1 বাদ দিলে কত? মাইনাস, একে একে যোগ দিলে 2। 0 থেকে -1 বাদ দিলে -1, মাইনাস প্লাস 1 -1 0, 2 -1 কত থাকে? 1 থাকে। তো এক্সের মানগুলো হচ্ছে এটা, ওয়াইয়ের মানগুলো হচ্ছে এটা। আমি আবারও বলি, যদি এখানে যদি এক্সের মান যদি এক্স ইকুয়াল টু যদি এটা দিতাম, তাহলে এইগুলো হয়তো ওয়াইয়ের মান আর এক্সের মানটা হয়তো এগুলা, তখন এক্সের মানটা আমরা বাহির করতাম আলাদা করে। বাট এখন ওয়াই ইকুয়াল টু এটা দিয়েছি মানে বোঝাচ্ছি যে ওয়াইয়ের মানটা এখানে আমরা বাইর করব, আর যে বি এর যে ভ্যালুগুলো বাইর হবে, বি এর যে উপাদানগুলো বাইর হবে, সেইগুলো তখন থাকতো হচ্ছে ওয়াইয়ের মান হিসাবে। এই জিনিসটা বোঝার বিষয়। সবসময়ের জন্য আমরা এই কাজটা করবো, ওয়াইয়ের মানটা সবসময়ের জন্য নিচের যে সারিটা আছে এটাতে সাজাবো, তাহলে এই প্যাটার্নই সবগুলো অঙ্ক হয়ে যাবে। তো এখন বললো হচ্ছে বি এবং এত হলে কি বলছে, ও এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ, ডোমেন নির্ণয় করতে বলছে। তো আমি ডোমেনের পাশাপাশি রেঞ্জটাও নির্ণয় করে দেখাবো, কারণ পরীক্ষায় ডোমেনও চাইতে পারে, রেঞ্জও চাইতে পারে, ডোমেন রেঞ্জ দুটোই চাইতে পারে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এখন ডোমেন নির্ণয় করব। সবসময় মনে রাখবো যে ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। অর্থাৎ এক্সের মান যেগুলো সেগুলো হচ্ছে ডোমেন বা রাজ্য, আর ওয়াইয়ের যেসব মান সেগুলো হচ্ছে কি? রেঞ্জ। -2, -3 এর মধ্যে এটা হচ্ছে ডোমেন আর এটা হচ্ছে রেঞ্জ। এগুলো সব জানোই তোমরা, কারণ এসএসসি পরীক্ষা দিল 2 দিন পর। তো এখানে আগে ফাইন্ড করি যে -3টা ইজ নট এলিমেন্ট অফ বি। এই যে বি এর যে মানগুলো সেগুলো কি ছিল? বি এর মানগুলোই তো এগুলা ছিল, এগুলা। কিন্তু এখানে -3 কিন্তু বি এর সদস্য না। কিন্তু এখানে কি বলে দেওয়া হয়েছে? এখানে বলে দেওয়া হয়েছে এক্স হচ্ছে বি এর সদস্য। হ্যাঁ, মানলাম, কারণ এক্স তো আমরা বি থেকে নিয়েছি। আর ওয়াইটাও হচ্ছে বি এর সদস্য। বি এর সদস্য কোনগুলো? এগুলোই তো বি এর সদস্য। কিন্তু -3 কি বি এর মধ্যে আছে? নাই তো। তার মানে এই -3 এখানে লিখবা, -3 ইজ নট এলিমেন্ট অফ বি। সুতরাং -2, 3 এই ক্রোমোজোরটা ইজ নট এলিমেন্ট অফ এস। এই জিনিসটা আগে লিখে নিবা। অর্থাৎ এই পুরো ক্রোমোজোরটা এস, অর্থাৎ যে এস যে অন্য এটার মধ্যে সদস্য না। কারণ কি কারণে সদস্য না? কারণ এখানে বলে দিয়েছে যে এক্স হচ্ছে বি এর সদস্য, ওয়াইও বি এর সদস্য। এক্স বি এর তো সদস্যই, কারণ এই এক্স এর মানই তো আমরা বি নিয়েছি। আর ওয়াই বলে দিয়েছে বি এর সদস্য, কিন্তু এখানে -3 তো বি এর সদস্য না, -3 তো এই বি এর মধ্যে নাই। আমি এখানে বি লেখা ছিল, বিটা মুছে দিয়েছি। তো এই জিনিসটা আগে কিন্তু মাস্ট বি, এটা লিখতেই হবে। তো -2 ইজ নট এলিমেন্ট অফ বি, সুতরাং -2, -3 ইজ নট এলিমেন্ট অফ এস। এই জিনিসটা লিখে দেন নিচে বাকিগুলো লিখবা। দেন নিচে লিখবা হচ্ছে সুতরাং এস ইজ ইকুয়াল টু, তখন এই দুইটা তো হচ্ছে বাদ, তাহলে এখান থেকে শুরু করতে হবে। -1, -2, 0, -1, 0, -1, এখানে আবার কমা, 1, 0, 1, 0, 2, 1, 2, 1। ক্রোমোজোম লেখার নিয়ম হচ্ছে দুই সাইডে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ভিতরের প্রত্যেকটা ক্রোমোজোমের দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এবং প্রত্যেকটা উপাদানের পরে কমা থাকবে। শুধু তাই না, যেই ক্রোমোজোরটা রয়েছে প্রত্যেকটা ক্রোমোজোর এর পরে এক একটা সিঙ্গেল করে কমা দিতে হবে। এই শর্তগুলো যদি না মানো তাহলে মার্ক কাটা যাবে। তো এটা পেলাম হচ্ছে এস এর মান। তো এখন বলা হচ্ছে এস এর ডোমেন নির্ণয় করো। আমরা জানি ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, এখানে লিখবা আমরা জানি ক্রোমোজোরের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন। সুতরাং ডি অফ এস ইজ ইকুয়াল টু, প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, তাহলে -1, -1, 0, 1, 2 এগুলোই হচ্ছে এই
ক্রোমোজোরের এস ক্রোমোজোরের ডোমেন। আর যদি বলতো রেঞ্জ, তাহলে আর অফ এস ইজ ইকুয়াল টু আর অফ এস কি হতো -2 -1 0 1 -2 -1 0 1, তখন এগুলো হয়তো এই এস অন্যের রেঞ্জ। আর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে।